আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এমসিকিউ এর দ্বিতীয় ক্লাসে। তো চলো শুরু করা যাক। দ্বিতীয় ক্লাসে প্রথম যে অঙ্কটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে কোন সংখ্যা সহজেই নির্ণয় করা যায়। আমরা কিন্তু প্রথম দিন, তার মানে অনুশীলনী একের প্রথম যে বেসিক যে আলোচনা ছিল সেই ক্লাসে কিন্তু আমরা এই যে ইরাটোস্থিনিস ছাঁকনির মাধ্যমে যে মৌলিক সংখ্যা বের করতে সেই নিয়মটা আমরা শিখেছিলাম, তাই না? তাহলে আমরা বলতে পারি কি যে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে বের করতে হয় কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তোমাদের যদি কারো কনফিউশন থাকে বা জানতে ইচ্ছা করে যে আসলে এটা কিভাবে বের করতে হয়, আমরা সাজেস্ট করবো যে আমাদের প্রথম বেসিক ক্লাস যেটা ছিল সেটা দেখার জন্য, তাহলে তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। ওকে, তো আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা আমাদের বলছে 24 থেকে 98 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এবং তোমরা শুনলে খুশি হবা যে এই ধরনের কোশ্চেন বিশেষ পরীক্ষাতেও আসে এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতেও আসে, এবং এই অষ্টম শ্রেণীর এই অঙ্কগুলাই। তো তোমরা যদি এখান থেকে সলভ করা শিখে যাও তাহলে কিন্তু তোমরা অ্যাডভান্স আগায় থাকবে সবসময়। আমাদের কোশ্চেনে বলছে 24 থেকে 98 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। ওকে, আমরা মৌলিক সংখ্যার যে নির্ণয়ের একটা পদ্ধতি আমরা তোমাদের শিখাইছিলাম যে 44, 22, 322, 321। তার মানে এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20 পর্যন্ত, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। ওকে, তারপরে হচ্ছে 81 থেকে 90 এবং 91 থেকে 100 পর্যন্ত। তাহলে 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এই 25টায় আবার কত রেঞ্জের মধ্যে কোনটা, মানে 1 থেকে 10-এর মধ্যে কোনটা, 11 থেকে 20-এর মধ্যে কয়টা, সেটা আবার এটা ইন্ডিকেট করতেছে। আমাদের এখানে বলছে কি 24 থেকে 98 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তাহলে দেখো আমাদের 24 থেকে 98, তাহলে আমাদের 20 থেকে 30-এর ঘরে আগে যেতে হবে, তাই না? দেখো এই পর্যন্ত বাদ, এই যে 1 থেকে 20 পর্যন্ত এই সংখ্যাগুলো বাদ, কারণ আমাদের বলছে 24 থেকে। তাহলে এখানে আছে কি 21 থেকে 30, এর মধ্যে দুইটি মৌলিক সংখ্যা। আমরা একটু দেখি 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা দুইটি কি কি, 23 আর 29। 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি, 23 এবং 29। ওকে, এরপরে আমাদের যেতে হবে কি পর্যন্ত, 100 পর্যন্ত। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? একটি, সেই একটি কত, 97। এখন দেখো তো মাঝখানে আর কোনো সংখ্যা আমার বের করতে হবে না, কারণ সবগুলো সংখ্যা এর মধ্যে কাউন্টে চলে আসবে। 24 থেকে 98 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 20 থেকে 30 বাদ দাও, 30 থেকে 100 পর্যন্ত আমরা দেখি। তাহলে 2 আর 3 5 আর 2 7 আর 2 9, 9 আর 3 12, 12 13 14, এটাও আসবে, 15 আসবে, কারণ 98 পর্যন্ত বলছে, 97 আসবে। তাহলে আমরা এখানে 30 থেকে 40 পর্যন্ত আমরা পাইছি কয়টি, 5, আচ্ছা 9, 9 আর 3 12 13 14 15, 15টি পাইছি। এখন এই যে 21 থেকে 30-এর মধ্যে 23 আর 29 আছে, এখান থেকে 29 আমরা পাবো, কারণ আমাদের হচ্ছে 24 থেকে। তাহলে 23টা বাদ যাবে, 23-এর পরের থেকে, মানে 24-এর পরের থেকে যেটা সেটা পাবো। তাহলে অলরেডি এখানে 30 থেকে 100 পর্যন্ত পাইছি আমি হচ্ছে 15টা, আর 20 থেকে 30-এর মধ্যে 24 থেকে বড় পাইছি আর একটা, তাহলে 15 আর 1 16। তাহলে 24 থেকে 98 পর্যন্ত মৌলিক সংখ্যা পাওয়া যাচ্ছে কয়টি? 16টি। তাহলে অ্যান্সার হবে খ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এখন এই চার্টটা তোমরা যদি মনে রাখো, এবং শুধু চার্ট মনে রাখলেই হবে না, তোমাদের কিন্তু এই যে রেঞ্জের মধ্যে কতগুলো আছে কোন সংখ্যা সেটাও মনে রাখতে হবে। এখন যদি তোমাদের বলতো যে ধরো 35 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, তাহলে 35 থেকে 100-র মধ্যে যদি বলতেছে, তাহলে 30 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা দুইটি। সেই মৌলিক সংখ্যা দুইটা কি কি দেখো তো, 31 এবং 37। এখন আমি বলছি যে 35 থেকে 100 পর্যন্ত, তাহলে তোমার কি করতে হতো, এই যে 40 থেকে 100 পর্যন্ত টোটালটা নিয়ে নিতে হতো। 40 থেকে 100 পর্যন্ত কয়টি, 3 আর 2 5 আর 2 7 আর 3 10, 12 আর 1 13। 40 থেকে 100 পর্যন্ত যে 13টি সংখ্যা আছে পুরোটাই আমি নিছি 13টি। এইবার 30 থেকে 40-এর মধ্যে দুইটি সংখ্যা আছে, আমার বলছে 35 থেকে নিতে হবে, তাহলে 31 বাদ 37 নিব। 13টি পাইছি আর একটা 14টি, তাহলে পেতাম আমরা কয়টি, 14টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের কোশ্চেন আসলে তোমরা কিভাবে এটা অ্যান্সার করতে হবে। ওকে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের অধিকাংশ বোর্ডেই আসছে, প্রতিবারই কোনো না কোনো বোর্ডে আসতেছে, কারণ খুবই ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেন।
ওকে, এরপরে আমরা দেখি 3 নম্বর। তিনি আমাদের বলতেছে যে 21 এর মৌলিক গুণনীয়ক কয়টি? আমরা কিন্তু জানি যে মৌলিক গুণনীয়ক কি। তার মানে কোনো একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে বলে ওই সংখ্যার গুণনীয়ক। এই গুণনীয়কের মধ্যে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা সেটাই আসবে। তাহলে আমরা দেখি 21কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। দেখো তো, তাহলে 21কে ভাগ করা যায় 21 এর গুণনীয়ক। 21কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 21কে ভাগ করা যায় 1 দিয়ে, 21 অক্ষে 21। 21কে ভাগ করা যায় 3 দিয়ে, 3 সাতা 21। 21কে ভাগ করা যায় 7 দিয়ে, 3 সাতা 21। আর 21কে ভাগ করা যায় 21 দিয়ে, 21 অক্ষে 21। এই চারটি সংখ্যা দিয়ে 21কে ভাগ করা যায়। এখন আমাদের বলছে কি, তাহলে এই চারটি সংখ্যা হচ্ছে 21 এর গুণনীয়ক। এখন শর্ত ছিল মৌলিক গুণনীয়ক কোনটা। দেখো তো এই চারটি সংখ্যার মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা। 1 মৌলিক সংখ্যা 9, 21 মৌলিক সংখ্যা 9, কারণ 21কে 3 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়। আর একে যে মৌলিক সংখ্যা দুইটা বৈশিষ্ট্য থাকতে হয়, মৌলিক সংখ্যা হতে গেলে সেই দুইটা বৈশিষ্ট্য নাই, এই জন্য 1 মৌলিক সংখ্যা নাই। তাহলে 3 এবং 7 এই দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 21 এর মৌলিক গুণনীয়ক কয়টি পাইলাম আমরা? 2টি পাইলাম। অ্যান্সার কি হবে? খ হবে। যদি বলতো 21 এর মৌলিক গুণনীয়কগুলো কি কি, তাহলে আমাদের অ্যান্সার আসতো কি 3 এবং 7। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের কোশ্চেনটা হয়তো সংখ্যা চেঞ্জ করে তোমাদের দিতে পারে। আমি ধরো এখান থেকে আমি বললাম 20 এর মৌলিক গুণনীয়ক কয়টি, তাহলে 20কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 20কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 10 দ্বারা ভাগ করা যায়, 20 দিয়ে ভাগ করা যায়। 1, 2, 4, 5, 10, 20, এর মধ্যে 2 এবং 5 শুধুমাত্র মৌলিক, আর কোনোটাই মৌলিক নয়। তাহলে 20 এর মৌলিক গুণনীয়ক 2টি, কি কি? 2 এবং 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, মৌলিক সংখ্যা থেকে আরো কোশ্চেন আসতে পারে, যেমন বলতে পারে যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? আমরা জানি যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। ওকে, এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তো আশা করি বুঝতে পেরেছো যে প্রশ্ন যদি ঘুরায় আসে কিভাবে অ্যান্সার করতে হয়। ওকে, তারপরে আমরা দেখি 4 নম্বর। 4 নম্বরে আমাদের যেটা বলছে যে একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে। এখন এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি আমাদের বের করতে হবে। প্যাটার্নটি কি দেওয়া আছে দেখো, 9, 4, -1, -6। দেখো 9 ছিল, হয়ে গেছে 4, তার মানে কমতে কমতে যাচ্ছে, তাই না? তাহলে 9 থেকে যদি আমি বিয়োগ করি 5 তাহলেই তো 4 পাবো। ওকে, 4 থেকে আমি যদি বিয়োগ করি 5 তাহলে কত হবে? দেখো -1, কারণ বিয়োগ করলে সবসময় বিয়োগ করলে বড়টার চিহ্ন বসে যায় যোগ বিয়োগ করলে, যেহেতু এখানে 5 আছে বড়, 5 এর চিহ্ন কি মাইনাসে, মাইনাস বসলো। এইবার কি 4 থেকে তো 5 বিয়োগ করা যায় না, 5 থেকে 4 বিয়োগ করলে থাকে 1, এই যে 1। ওকে, এবার যদি 1 থেকে আবার তুমি ধরো -5 দিলে, তাহলে আমরা জানি বিয়োগ বিয়োগ যদি বিয়োগ করি তাহলে বিয়োগে বিয়োগ হয় যোগ, কিন্তু চিহ্ন বসে বিয়োগ। 5 আর 1 6। ওকে, তাহলে আমরা দেখতেছি যে সংখ্যাগুলো ডিফারেন্সটা কি -5। তাহলে এই -6 এর সাথে যদি -5 আমরা যোগ করি তাহলে কিন্তু পরবর্তী সংখ্যা পাবো। তাহলে -6 -5, যে মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু বসবে, -6 আর 5 11। তাহলে পরের সংখ্যাটি কি হবে? গ, তার মানে -11 হবে। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস আমরা বসালাম 11, সব ক্ষেত্রে কি এটা হবে? না, সব ক্ষেত্রে এটা হবে না। কোন ক্ষেত্রে হবে না? সেটা যদি গুণ আকারে থাকে। তোমাদের খেয়াল রাখতে হবে, যদি যোগ বিয়োগ আকারে থাকে যে দুইটাই বিয়োগ, যে মাইনাসে মাইনাসে আমরা সংখ্যা দুইটা প্লাস করব কিন্তু সংখ্যার আগে মাইনাস চিহ্ন বসবে, যেমন এটা যে মাইনাস দুইটাই, তাহলে মাইনাসে মাইনাসে আমরা কিন্তু সংখ্যা দুইটা প্লাস করছি, কিন্তু যেহেতু মাইনাস যোগ বিয়োগ আকারে মানে বিয়োগ আকারে আছে এই জন্যই চিহ্নটা বিয়োগ বসবে। কিন্তু এরা যদি গুণ আকারে থাকতো, তার মানে -6 গুণ -5, যদি গুণ আকারে থাকতো তখন কিন্তু 5 6 30 এবং এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত, তাহলে সামনে প্লাস চিহ্ন দেওয়া যায় না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, ওকে, তারপরে আমরা নেক্সট অঙ্কটি দেখি 5 নম্বর। 5 আমাদের বলছে কি বিজোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের বীজগাণিতিক রাশি নিচের কোনটি? খুব সুন্দর একটা প্রশ্ন এটা, এবং এই ধরনের কোশ্চেন মানে একটু চিন্তা ভাবনা করে যদি না দাও এটা কিন্তু কোনো কমন কোশ্চেন না।
এই ধরনের কোশ্চেন ক্রিয়েটিভ কোশ্চেন, এবং যারা চিন্তা ভাবনা করে ম্যাথ বোঝে তারা কিন্তু খুব সহজেই এটা অ্যান্সার করতে পারবে। দেখো আমাদের বলছে কি, বিজোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিচে কোনটি, তার মানে এখানে যে 4টি প্যাটার্ন দিয়েছে, এই প্যাটার্নের কোন প্যাটার্নটি সবসময় বিজোড় স্বাভাবিক সংখ্যা নির্দেশ করবে। তার মানে আমি ধরো প্রথমে আমাদের দিয়েছে ক 2 ক, খ 3 ক যোগ 1, গ 2 ক বিয়োগ 1, ঘ 3 ক। কটা কি? কটা হচ্ছে আমি বিজোড় স্বাভাবিক সংখ্যা নিব। বিজোড় স্বাভাবিক সংখ্যা কি 1 3 5 7 9 11 13 15 17 এভাবে যে কোনো সংখ্যা আমি নিতে পারি, এবং ওই সংখ্যাটা নিলেও কিন্তু বিজোড়, সরি এখানে বলছে বিজোড় স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন, তার মানে এখানে কটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যে স্বাভাবিক সংখ্যা আমি নিব না কেন কয়ের মান, এখানে একটা সমীকরণ আছে বা বীজগণিত রাশি আছে যেখানে কয়ের মান আমি যাই নিই না কেন সেটা বিজোড় হবে, কারণ আমাদের কিন্তু বিজোড় সংখ্যাই বের করতে হবে। তাহলে দেখো আমি যদি এখানে কয়ের মান 1 নিয়েছে, তাহলে এখানে হবে কি 2 গুণিত 1 সমান সমান 2, এটা তো জোড় সংখ্যা আসতেছে। ওকে, আমি যদি কয়ের মান 2 নিতাম, 2 দুগুণা 4 জোড় সংখ্যা আসতেছে, তার মানে আমি এখানে 3 নিতাম, 3 দুগুণা 6, আমি যেটাই নিচ্ছি না কেন এটা জোড় সংখ্যা আসতেছে, কিন্তু আমাদের শর্ত ছিল কি, যেটা বিজোড় হতে হবে, বিজোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন হতে হবে, তার মানে এখানে কয়ের মান আমি যাই বসাই না কেন সেটা বিজোড় সংখ্যা হবে। তাহলে ক কাটা, তার মানে কতে আমি যাই বসাই না কেন সেটা জোড় হয়ে যাচ্ছে। ওকে, খতে দেখো, খতে আমাদের বসে যে কয়ের মান যদি আমি 1 বসাইছি, তাহলে 3 গুণিত 1 যোগ 1, 3 হচ্ছে 3 আর 1 4, তাহলে যদি কয়ের মান আমি 1 বসাই এটা জোড় পাচ্ছি। আচ্ছা কয়ের মান যদি আমি 2 বসাতাম এখানে, তাহলে 3 দুগুণা 6 আর 1 7 পাইতাম, তাই না? তাহলে এটা বিজোড় পাইছি। আবার কয়ের মান যদি 3 বসাতাম, 3 থেকে 9 আর 1 10, মানে এটা কখনো কখনো জোড় হচ্ছে, কখনো কখনো বিজোড় হচ্ছে, এটা কিন্তু সবসময় যে বিজোড় হবে সেটা হচ্ছে না, তাহলে এটাও নেওয়া যাবে না, কারণ আমাদের সবসময় বিজোড় সংখ্যা হতে হবে। ওকে, গতে আমরা দেখি 2 ক মাইনাস 1, তাহলে এই কয়ের জায়গায় যদি 1 বসাই আমরা, তাহলে 2 একে 2, 2 থেকে 1 গেলে থাকবে কত 1। আচ্ছা 1 বসালে আমরা 1 পাচ্ছি। ওকে, আমরা যদি 2 বসাতাম এখানে, তাহলে 2 দুগুণি 4, 4 থেকে 1 গেলে পাইতাম 3। ওকে, দুইটাই বিজোড় পাইছি। ওকে, আমরা যদি 3 বসাতাম, 3 দুগুণে 6 বিয়োগ 1 5। ওকে, আমরা যদি 4 বসাতাম, 4 দুগুণে 8 বিয়োগ 1 7, মানে এখানে কয়ের মান আমি যাই বসাচ্ছি না কেন, জোড় সংখ্যা বসালে বা বিজোড় সংখ্যা বসালে যেটাই বসাচ্ছি না কেন, আউটপুটটা তার মানে মানটা কিন্তু আমরা কি পাচ্ছি, বিজোড়ই পাচ্ছি। আমি আবার বলি, এই সমীকরণে কয়ের মান তুমি জোড় সংখ্যা বসাও অথবা বিজোড় সংখ্যা বসাও, যেই স্বাভাবিক সংখ্যা আমরা বসাচ্ছি না কেন, এই টোটাল এটা ক্যালকুলেশন করার পরে আমরা কিন্তু রেজাল্ট পাচ্ছি কি, বিজোড় সংখ্যা। তাহলে গ কিন্তু ঠিক আছে, কারণ আমাদের এইটাই বলছিল যে বিজোড় স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন কোনটি নিচে, তার মানে কোনটিতে কয়ের মান আমি যাই বসাই না কেন বিজোড় সংখ্যা পাবো। আমরা গয়ের ক্ষেত্রে দেখছি এটা ঠিক আছে। ঘয়ের ক্ষেত্রে দেখি ঠিক আছে কিনা। ঘতে আমরা কয়ের মান যদি 1 বসাই, তাহলে 3 ওকে 3, ওকে বিজোড় সংখ্যা পাইছি। কিন্তু কয়ের মান যদি 2 বসাই, 3 দুগুণা 6, তাহলে কিন্তু বিজোড় সংখ্যা পাচ্ছি না। তাহলে এটাও কখনো কখনো জোড় হচ্ছে, কখনো কখনো বিজোড় হচ্ছে, তার মানে বিজোড় সংখ্যা বসালে বিজোড়, জোড় সংখ্যা বসালে জোড়, তাহলে এটাও তো হবে না। তাহলে সবসময় বিজোড় হচ্ছে কোনটা, গ। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু পাবো আমরা কোনটা, গ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন ছিল এটা। এখন এটা যদি একটু চেঞ্জ করে আসে কোশ্চেনটা, এখন যদি আমাদের বলতো বিজোড় না বলে জোড় স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন নিচে কোনটি, জোড় স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন, তাহলে আমরা দেখতেছি কিন্তু এটা, যে এখানে কয়ের মান তুমি যে সংখ্যাটাই বসো জোড় জোড় হবে এটা। যদি 1 বসাও 2 একে 2, যদি 2 বসাও 2 দুগুণা 4, যদি 3 বসাও 3 দুগুণা 6, যদি 4 বসাও 4 দুগুণা 8, যদি 5 বসাও 5 দুগুণা 10, মানে কয়ের মান তুমি যে সংখ্যাটি বসাই না কেন, এই যে প্যাটার্নটি, এই রাশিটি এটা কিন্তু জোড় সংখ্যা নির্দেশ করবে। তবে আমাদের যদি কোশ্চেনটা ঘুরায় আসতো জোড় স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন প্যাটার্নে বীজগাণিতিক রাশি নিচে কোনটি, তখন কিন্তু আমাদের অ্যান্সার হতো ক নম্বর। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিজোড় আসলে কি হবে আর জোড় আসলে কি হবে। এটা এই কোয়েশ্চেনটা যদি অন্যভাবে চেঞ্জ করে দিত, তবুও তোমাদের এখানে কয়ের মানটা বসায় দেখতে হবে যে কোনটা সবসময় যদি বিজোড়ের কথা বলে কোনটা সবসময় বিজোড় হবে, আর যদি জোড়ের কথা বলে কোনটা সবসময় জোড় হবে। ওকে, এখন আমরা দেখি 6 নম্বর আমাদের কি বলছে। 6 আমাদের বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা সমষ্টি 441 হলে n সমান সমান কত। এটাও খুব সুন্দর একটা ইন্টারেস্টিং অঙ্ক। আমরা কিন্তু শিখেছি যে ধরো প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি
প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি কি হবে 3 স্কোয়ার, তার মানে 9। এটা কিন্তু আমরা প্রথম দিন এই যে সূত্রটা কিভাবে আসে সেটা আমরা দেখাইছিলাম। আমি তবু একটু দেখাই। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা তো এটাই 1 3 5, যোগ করো 5 আর 3 8 আর 1 9, 9 কে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার। তার মানে প্রথম যেই কয়টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি বলবে তত স্কোয়ার হয়। তাই আমাদের যদি বলতো প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি 10 স্কোয়ার, প্রথম 15টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি 15 স্কোয়ার, প্রথম nটি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি তাহলে কি হবে n স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান সমান n স্কোয়ার। তার মানে প্রথম যেই কয়টির কথা বলবে বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি তত স্কোয়ার। ওকে, এখন আমাদের দেখো বলেছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা সমষ্টি বা বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত 441। তার মানে আমাদের শর্ত সাপেক্ষে n স্কোয়ার সমান সমান কত হবে 441 হবে, যেহেতু প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি হচ্ছে n স্কোয়ার, আর n স্কোয়ার মানে হচ্ছে এখানে বলে দিয়েছে যে সংখ্যাটা কত হবে 441। তাহলে 441 হচ্ছে n স্কোয়ারের মান, বা n স্কোয়ারের মান হচ্ছে 441। এখন আমাদের n এর মান বের করতে হবে। তার মানে এই স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই, আমরা জানি স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে কি হয় রুট হয়ে যায়। এখন 141 যদি বর্গমূল করি আমি যেই মানটা পাবো, যে সংখ্যাটি পাবো সেটাই হবে n এর মান। এখন বর্গমূল আমরা জানি যে দুই ভাগে করা যায়, দুই ভাবে, তাই না? একটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা বর্গমূল বের করি, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। এখন এই দুইটা প্রক্রিয়াতে গেলে তো সময় লাগবে, আমার তো এটা এমসিকিউ, এমসিকিউ এর জন্য তো এত সময় আমি পাবো না। তাহলে আমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর আমি বর্গমূলটা এই সংখ্যাগুলো যদি বর্গ বের করতে পারি আমি, তাহলে কিন্তু বুঝতে পারবো কোনটার বর্গমূল হবে। কোনটা কোনটা বাদ দিতে পারবো দেখো, আমরা জানি যে 1 থেকে 20 পর্যন্ত যদি মৌলিক যে সংখ্যাগুলো আছে 1 থেকে 20 পর্যন্ত এদের বর্গ যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু সহজ হবে আর কাজটা। তবে এখানে 9 আছে, 9 এর স্কয়ার কত হয় 9 9 81, তার মানে 81 এর যদি রুট করি তাহলে পাবো 9। এখানে তো 441, আমার 9 হবে না। আবার 11 বর্গ যদি করি হবে 121, আমার লাগবে 441, হবে না। তাহলে বাকি থাকলো দুইটা, তাই না? আমরা জানি 20 এর স্কয়ার 400, তাহলে 21টা হচ্ছে 20 এর খুব কাছাকাছি, আমার লাগবে 441। তাহলে 21 এর বর্গ করলেই 441 হবে, এটা আমরা বলতে পারবো। বলতে পারার কয়েকটা উপায় আছে, আমি আগে বর্গ করে দেখাই। দেখো 21 এর স্কয়ার, তার মানে আমরা দুইটি সংখ্যার বর্গ কিভাবে করি দেখো, প্রথম শেষে যে অঙ্কটি থাকে তার স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার 1, এই দুইটা গুণ করো, 2 1 কে 2, 2 দুগুণা 4, আবার 2 এর স্কয়ার 4। দেখো 21 এর যদি বর্গ করি তাহলে হবে 441। ওকে, এটা একটা পদ্ধতিতে আমরা দেখলাম। আর একটা পদ্ধতিতে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু গত ক্লাসে শিখেছি যে একটা সংখ্যার স্কোয়ার যা হবে তার পরবর্তী সংখ্যার স্কোয়ারটা হবে ওই সংখ্যা এবং তার পরবর্তী সংখ্যার যোগফল। তার মানে ধরো 5 এর স্কোয়ার মানে 25, 6 এর স্কোয়ার কত 36, তাই না? তাহলে দেখো 5 এর স্কোয়ারের সাথে 5 এর পরবর্তী সংখ্যা কত 6, তাই না? 5 এর স্কোয়ারের সাথে 5 যোগ 6 এটা যদি যোগ করি 5 আর 6 কত 11, তাহলে 5 এর স্কোয়ার 25 এর সাথে 11 যোগ করো তাহলে কত আসতেছে 36। এই 36 কিন্তু 6 এর স্কোয়ার, তার মানে পরবর্তী সংখ্যার যোগ স্কোয়ার হচ্ছে 5 এর যে স্কোয়ার থাকবে তার সাথে 5 এবং পরবর্তী সংখ্যার যোগফল করলেই হচ্ছে পরের সংখ্যার স্কোয়ার পাবা তুমি। একইভাবে 7 এর স্কোয়ার 49, তাহলে 6 এর স্কোয়ার 36, 36 এর সাথে 6 এবং 6 এর পরের সংখ্যা 7, 7 6 13 যোগ করো, 36 এর সাথে 13 যোগ করলে 49। তাহলে দেখো 6 এর স্কোয়ারের সাথে 6 এবং 7 এর যোগফল যোগ করলেই হচ্ছে 7 এর স্কোয়ার আমরা পাচ্ছি। একইভাবে 20 এর স্কোয়ার হচ্ছে 400, 20 এর পরের সংখ্যা কত 21, 20 আর 21 যোগ করলে ওই যোগফলটা যদি 400 সাথে যোগ করি তাহলে 20 এর পরের সংখ্যার বর্গ আমরা পাবো। তাহলে 20 এর পরের সংখ্যা 21, 20 আর 21 যোগ করলে হয় 41, 400 সাথে 41 যোগ করো তাহলে 441, এটাই হবে 20 এর পরের সংখ্যা মানে 21 এর বর্গ। এরকম তাই কিন্তু হয়েছে এখানে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 21 এর বর্গ করলে 441 হবে। এখন যদি আমি 41 এর বর্গমূল করি তার মানে এই স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই, এই স্কোয়ারটা তাহলে ওই পাশে গেলে কি হয় রুট হয়। তাহলে দেখো রুট 441 মানে কি পাচ্ছি আমরা 21 পাচ্ছি। তাহলে এখানে n এর মান কত হবে বলতো 21 হবে, কারণ এই 441 এর রুট করলে আমরা পাবো কত
21। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা সমষ্টি 441 এর এর মান কত হবে? 21 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এখানে তোমার মানটা চেঞ্জ করে দিতে পারে, n এর জায়গায় অন্য যে কোনো সংখ্যা নিয়ে আসতে পারে, n এর জায়গায় m নিয়ে আসতে পারে, ক নিয়ে আসতে পারে, খ নিয়ে আসতে পারে, এক্স ওয়াই জেড যাই হোক, যাই নিয়ে আসুক আর মানটা যাই নিয়ে আসুক সেম একইভাবে অ্যান্সার করতে হবে। তাহলে আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাস তার মানে এমসিকিউ এর সর্বশেষ প্রথম অধ্যায়ের এমসিকিউ এর সর্বশেষ ক্লাস দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।